তোষামত করা নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নতুন আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য এবং সংশ্লিষ্টদের বক্তব্য তুলে ধরব। এরপর সেসব তথ্য এবং বক্তব্যের বিশ্লেষণ এবং প্রতিক্রিয়া জানতে চাইব অতিথিদের কাছ থেকে। আমাদের আজকের আলোচনার বিষয় নতুন রাজনীতিতে কার লাভ। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। এই অনুষ্ঠানের সূচনা পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন দুজন সাংবাদিককে যাদের পরিচিতি সাহসী বক্তা হিসেবে, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নয়, তারা কথা বলেন একদম সোজাসাপটা। আমাদের আজকের অতিথিরা হলেন ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক জনাব এম.এ. আজিজ। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন অনুষ্ঠানে। এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক জনাব মাসুদ কামাল। কামাল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই আমরা বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে একটি প্রতিবেদন দেখে নেব। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত কোনো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনার প্রেক্ষাপটে গঠিত হয়েছে, যাদের লক্ষ্য ছিল সাধারণ মানুষের অধিকার এবং সামাজিক ন্যায্যতা সুবিচার নিশ্চিত করা। কিন্তু ব্যক্তিস্বার্থ, লোভ, লুটেরা, নতজানু মনোভাব দলগুলোকে ক্ষত বিক্ষত, খণ্ড বিখণ্ড করেছে। কিছু হারিয়ে গেছে কালের গর্ভে, আর কিছু চলছে টিমে তালে। স্বাধীনতোত্তর বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্র কাঠামো কেমন হবে সেই বিতর্কের মধ্যে 1972 সালে জন্ম নেয় দলটি। সিরাজুল আলম খান ও আসম আব্দুর রবের নেতৃত্বে দলটি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত জনমনে আবেদন ধরে রাখতে পেরেছিল। এখনও আছে অনেকটা এক নেতা এক দলের মতো। দেশে প্রথম সেকেন্ড রিপাবলিকের ডাক দিয়ে নয়া রাজনৈতিক বন্দোবস্তের জন্য গঠিত হয়েছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল, যেখানে বাকশাল বাদে অন্য সব রাজনৈতিক দল ছিল নিষিদ্ধ, যা 75-এর পটভূমিতে হারিয়ে যায়। এরপর 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 19 দফায় আধুনিক বাংলাদেশের স্বপ্নে ছুটে চলে দলটি। 3বারের রাষ্ট্র ক্ষমতায় ছিল। নানা চড়াই উতরাই পেরিয়ে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর তারেক রহমানের নেতৃত্বে দলটি বেশ সুসংগঠিত এবং জাতীয় নির্বাচনের জন্য সংগ্রাম করে যাচ্ছে। 1986 সালে স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত হয় জাতীয় পার্টি। 90-এর গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর আর কখনোই ফিরে পায়নি মসনদ, তবে সহযোগী হিসেবে কাজ করেছে বিএনপি ও আওয়ামী লীগের। এখন 5 খণ্ডে বিভক্ত দলটি। 1992 সালে গঠন হয় গণফোরাম, যার নেতৃত্বে ছিল আওয়ামী লীগের সাবেক নেতা প্রখ্যাত আইনজীবী ডক্টর কামাল হোসেন। এছাড়া বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, বিএনপি থেকে বের হয়ে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারা ও কর্নেল অলির এলডিপি খুব একটা সাড়া জাগাতে পারেনি। তবে 2018 সালে কোটা আন্দোলনের প্রেক্ষাপটে ভিপি নূরের গণ অধিকার পরিষদ, জামায়াতে ইসলাম ভেঙে আমার বাংলাদেশ বা এবি পার্টির আগমন ঘিরে আলোচনা ছিল। রাজনৈতিক দলের তালিকায় সবশেষ যুক্ত হল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। টানা 16 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের প্রেক্ষাপটে দলটি ব্যাপক সাড়া ফেলে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে, যাদের লক্ষ্য সেকেন্ড রিপাবলিক। দেখছিলাম সহকর্মী আবদুল্লাহ শাফির প্রতিবেদন। আমরা আজকের বিষয় মানে নতুন রাজনীতিতে কার লাভ সেটি নিয়ে আলোচনা শুরু করব। সবশেষ আত্মপ্রকাশ করা দলটির নাম জাতীয় নাগরিক পার্টি। ইংলিশে এর নাম দেওয়া হয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি। জনাব এম.এ. আজিজ, আপনাকে দিয়ে শুরু করি। এই দলের আত্মপ্রকাশে কার লাভ হলো? অভ্যুত্থানকারী শক্তির, বর্তমান সরকারের, দেশের সামগ্রিক রাজনীতির, নাকি জনগণের? ধন্যবাদ আপনাকে। আমার তো মনে হয় কারো লাভ হয়েছে কিনা এটা বুঝতে সময় লাগবে। মানে এখন পর্যন্ত কারো লাভ দেখছেন না? এখনো আমি পরিষ্কার না। যেমন ধরেন, কেন অভ্যুত্থানকারী শক্তির কি একটু লাভ হয় নাই? আমি বলছি, ধরেন আপনারা একটা ছোট্ট ডকুমেন্টারি দেখালেন,
এখানে কিন্তু সব ইস্যুকে টাচ করেছেন, পরিবর্তনগুলোকে টাচ করেছেন। কিন্তু এই নূতন পার্টির যে ঘোষণা করা হলো সেদিন কিন্তু দুটো ডকুমেন্টারি দেখানো হয়েছে। এখানে কিন্তু বিশেষ বিশেষ জায়গায় এমফেসিস দেওয়া হয়েছে। যেমন 1947 সাল, এটাকে প্রথম বিজয় হিসেবে দেখানো হয়েছে। 71 দায়সারা গোছের, এবং 90-কে এরশাদের পতন, এরশাদ কি স্বৈরাচার, এবং ওটাকেও গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। আর 24 সালে এসে সেকেন্ড রিপাবলিক, ইনকলাব জিন্দাবাদ। তাহলে আপনি যদি বলেন আমি কি 47 সালে বাংলাদেশ ছিল? নিশ্চয়ই না। তাহলে বাংলাদেশের উপরে ডকুমেন্টারি কী করে হলো? এটা প্রথম প্রশ্ন। এখান থেকে কিন্তু তাদের রাজনৈতিক সাংস্কৃতিক বোঝা যায় যে দর্শনটা কি হচ্ছে। 47 সাল যদি প্রথম বিজয় হয় আর দ্বিতীয় বিজয় যদি 24 সাল হয়, মাঝখানে কি? 71 কি? 71, 90। 71, 90 স্মরণ করছে স্বৈরাচার হিসাবে। 90-তে 71 উল্লেখ করেছে তারা, সংক্ষিপ্ত উল্লেখ করেছে দায়সারা গোছের। আমি বলছি শুরুর না। দিকে আমরা সেটা দেখতাম না। আমার কথা হচ্ছে যদি রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, 71-কে যদি প্রথম রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, তাও রিপাবলিক হতে তো ব্যাখ্যা লাগবে। এটার ব্যাখ্যা লাগবে। ফ্রান্সে হয়েছে, রোমানে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। পরিবর্তন, আমূল পরিবর্তন তো দেশের হইতে হবে। আমি তো আমূল পরিবর্তন কিছু দেখছি না। সংবিধান বহাল, সংবিধানে এই সরকার ওত নিয়েছে, সরকার চলমান আছে, হতে পারে অন্তর্বর্তী, সবই তো ঠিক আছে। তো সেকেন্ড রিপাবলিক হয় কি করে দেশের? এটা তাদের লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য। চূড়ান্ত লক্ষ্য হলো বিপ্লব, অভ্যুত্থান ঘটেছে আজ থেকে এখন 7 মাস প্রায় পূর্ণ হচ্ছে। আপনি বলেন, যদি বলেন আপনার দেশ 71-এ স্বাধীন হয়, আপনার জিয়াউর রহমান 75 সালে পরিবর্তন, একদল হয়, জিয়াউর রহমান যে পরিবর্তনটা ঘটায় এটা কিন্তু বিরাট পরিবর্তন ঘটে গেছে, এবং ওটাকে বলা হয় সিপাহী জনতার বিপ্লব। বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমান, সেটা তো একটা বিরাট পরিবর্তন। আপনার সেটার উল্লেখটা জোরে, মানে 53 বছরের রাজনীতি যদি আমরা ধরি তাহলে ওটা সবচেয়ে বড় পরিবর্তন না? বিরাট পরিবর্তন। এটা তো কই উল্লেখটা কোথায়? আমি কইতেছি এটা যে তার মানে এই তরুণদের দলের যে রাজনৈতিক দর্শন সেটি অসম্পূর্ণ নাকি পছন্দ মতো জায়গাগুলোতে? না, এখানে হচ্ছে কি আমার জানা মতে, এখানে ধরেন অন্তর্বর্তী সরকার, এখানে তো রাজনীতির অভিজ্ঞতা সম্পন্ন কেউ নাই। তাদের বিবেকে যা ধরে তা তাদের ব্রিফ করা হচ্ছে। আর বাইরের কিন্তু আছে, যেমন ফরহাদ মাজামের মতো 40 কেজি ওজনের মানুষ, কথা বলে কিছু মানি না। তার আবার ফিয়াসিকে দিয়ে রাখছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করে, আবার বাইরে এসে অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করে। তার এইসব উর্বর মস্তিষ্কে এইসব সেকেন্ড রিপাবলিক, ওইটা মানি না, ওইটা মানি না, এইটা করো, ওইটা করো, সংবিধান মানি না, এটাকে গঠনতন্ত্র। আজিজ ভাই, শুধুই কি ফরহাদ মজহারের প্রভাব তাদের উপরে, নাকি একজন বেশ আলোচিত বিখ্যাত ইউটিউবার তিনিও কিন্তু অনেক দর্শন? না, তিনি তো বলছেন যে ইনকলাব জিন্দাবাদ। আমি বলতে পারি নাই ইনকলাব জিন্দাবাদ, প্রত্যেকটা সময়ে ইনকলাব জিন্দাবাদ বলা, প্রত্যেক বক্তার মুখে। এটা কি বাংলাদেশে কোনোদিন ইনকলাব জিন্দাবাদ ছিল? কথা আমরা শুনিনি এর আগে। শুনছেন? শোনেন নাই। এটা ব্রিটিশ ভারতের স্বাধীনতার স্লোগানে এটা কিন্তু ইনকলাব জিন্দাবাদ স্লোগান হয়েছে। এটাকে নামকরণ করা হয়েছে বিপ্লব দীর্ঘজীবী হোক। আর ভারতেরই আপনার বামপন্থীরা স্লোগান দিত, তারা এটাকে বিপ্লব ইনকলাব জিন্দাবাদ। এবং এটা কিন্তু হিন্দি এবং উর্দু ভাষার একটা বাক্যাংশ। এটার কিন্তু অর্থ বানানো হয়েছে এইটা। এই অর্থটা কেমনে হইলো তাও বুঝলাম না। এই স্লোগানের তাৎপর্য কি? এইটাই তো বলছি, আমাকে তো বুঝাইতে হবে ইনকলাব জিন্দাবাদ অর্থটা কি। আমরা কি হিন্দু কালচারে আছি, মুসলমান কালচারে আছি, নাকি হিন্দু উর্দু মিলে আছি? আপনি দেখেন, গুগলে সার্চ দেন, হিন্দু উর্দু ভাষার বাক্যাংশ এটা। হ্যাঁ, ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই শব্দ ইনকলাব জিন্দাবাদ করা হয়েছে। ভারতীয়রা করছে, বাংলাদেশিরা করে নাই। আপনি যখন 47 সালকে প্রথম রিপাবলিক বা বিজয় হিসেবে দেখাচ্ছেন, তখন তো বাংলাদেশি নাই। আপনি কি সেই জায়গায় চলে গেলেন? তার মানে আমাদের বাংলাদেশের রাজনীতি করব, বাংলাদেশে
ইতিহাস নিয়ে কথা বলবো, সেটা তো 71 থেকে শুরু হবে। অফকোর্স, আমার কথা হচ্ছে 71-এর কে স্বাধীনতার ঘোষণা দিল, কতজন শহীদ হলো, এসব নিয়ে বিতর্ক আপনি করেন। যেখানে তদন্ত হয় নাই, জরিপ হয় নাই, সেটা বলেন। তাহলে 71 থেকে পেছনে যাওয়ার উদ্দেশ্য কি? 47 সালে পিছনে গেল কেমনে? আমি যদি বলি যে জামাত শিবিরের একটা বুকলেট বাড়াইছে না, এই কিছুদিন আগে বেরোইছে, সেখানে বলছে না যে স্বাধীনতা যুদ্ধে অনেক মুসলমান না বুঝে অংশ নিয়েছে, আল্লাহ তাদের মাফ করুক। এটার অর্থ কি? 47-এ যাওয়া মানে কি সেই পাকিস্তানের যে রাজনীতি, পাকিস্তান গঠনের যে ইতিহাস, সেটাকেই তারা আসল? দেখেন, ওনারা যদি 47-কে আপলোড করে, আমি সাংঘাতিকভাবে বিরোধিতা করি। 47 তা না, শুধু 47 আমাদের ঠকিয়েছে। 47 সেই 1200 মাইল দূরে দুইটা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান করেছে জিন্না। আমাদের এই বাংলাদেশে যদি আমি ওইটাকেও ধরি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, আমার এখানে তো 7 সিস্টার, আসাম, এগুলো তো পশ্চিমবঙ্গ আমাদের সাথে একসাথে থাকার কথা ছিল, কিন্তু তার যেহেতু পশ্চিমবঙ্গ ছোট হয়ে যায়, সে ছাড় দিয়ে গেছে। সহজ কথা, আমি তো ওখানে ঠকেছি। আমি তো সেই 47-কে মানি না। আমি মনে করি যে 71 আমি স্বাধীনতা করেছি, মুক্তিযোদ্ধা করে স্বাধীন করেছি। পৃথিবীতে সবচাইতে আপনি খেয়াল করে দেখেন, যেমন আমাদের আর্মি সবচাইতে আমি বলবো তাহলে প্রশংসনীয়। হ্যাঁ, আপনার কাছে আবার ফিরবো। আমি শুধু একটা প্রশ্ন রেখে যাই, এই 47 থেকে শুরু করা, 47-কে গুরুত্ব দেওয়া, 71-কে নামখাওয়াস্তে উল্লেখ করা এবং তারপরে 24-এ চলে আসা, এটা কি তাহলে পাকিস্তানপন্থী রাজনীতি কিনা বা জামাতে ইসলামের রাজনীতির কাছাকাছি কিনা তাদের রাজনৈতিক দর্শন, সেটা আপনার কাছে জানবো। তার আগে আমি একটু জনাব মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। আরেকটি নতুন রাজনৈতিক দল হয়েছে, সেই রাজনৈতিক দল নিয়ে গত 3 দিন ধরে বেশ আলোচনা হচ্ছে, নানা রকমের প্রতিক্রিয়া, ভালো মন্দ ইত্যাদি আমরা দেখছি। এই দলটি আসার ফলে প্রচলিত যেই দল যেগুলো বিরোধিতা তারা করে, তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোন দলটি, বা কোন দলটি এই নতুন দলের সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে পারে? একটা জিনিস কি, নতুন যে দলটা আসছে, এই দলের ক্যারেক্টারটা কি, এই দলের আদর্শটা কি, এটা কিন্তু এখনো ক্লিয়ার না। যখন আদর্শটা ক্লিয়ার, আত্মপ্রকাশ দিন তারা যা বলেছে এতে আপনি ক্লিয়ার হন নাই? কিচ্ছু বলে নেই। তারা কি বলেছে তাদের রাজনৈতিক দর্শন কি? বলেছে? বলেনি। তারা কি তাদের গঠনতন্ত্র প্রকাশ করেছে? বাংলাদেশপন্থী, সাম্য, সমতা, বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি দেখান তো যে বলে নাই বাংলাদেশপন্থী না, একটা। পুরা বাংলাদেশে আপনি খুঁজে বাই করে বলেন যে ভাই আপনাদের মধ্যে কোন দলটা আছে যিনি বাংলাদেশপন্থী না? কেউ বলবে? কেউ বলবে না। কে কি বললো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো কে কি করলো। তো ওরা তো কিছু করার সুযোগই পায় নাই। তাদের কোনো ডকুমেন্টেড কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কোনো কাগজ পাইছেন ওদের কাছ থেকে পর্যন্ত? পাইছেন? তারা একটা দল করছে, আমরা সেই কবে থেকে শুনতেছি যে ফেব্রুয়ারিতে একটা দল ঘোষণা করা হবে। ওকে, প্রথমে বলা হলো ফেব্রুয়ারির 2য় সপ্তাহে করা হবে, 2য় গেলো, 3য় গেলো, শেষ দিকে ফেব্রুয়ারিতে জায়গা তাড়াতাড়ি এসে নিয়ে 28 তারিখে ফেব্রুয়ারির শেষ দিন দল একটা ঘোষণা করলো। এগুলো তারা কী করলো বলেন তো? প্রস্তুতি নিয়েছে। তারা কী প্রস্তুতি নিয়েছে? তারা কী প্রস্তুতি নিয়েছে? তারা কি তাদের গঠনতন্ত্র প্রণয়ন করেছে? পেরেছে? পায়নি। তারা কী করছে এতদিন? তারা এতদিন নিজেদের মধ্যে পদ ভাগাভাগি নিয়ে যে কামড়াকামড়ি, সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে, পুরোপুরি পারে নাই। কারণে তাদের মধ্যে একটা শক্তিশালী গ্রুপ, যারা নাকি শিবিরের সাবেক সভাপতি এরা ছেড়ে চলে গেছে অভিমান করে, ভালো পদ পাচ্ছে না বলে। একটা সংগঠন ছিল ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ছাত্র শক্তি নামক, তারাই মূল পদগুলি দখল করছে। আমি যদি আরেকটু বড় করে দেখি, ঢাকা ইউনিভার্সিটির সবাই এটা গ্রহণ করছে। মোটামুটি এই দলের কেন্দ্রীয় কমিটির প্রধান যে পদগুলো তার 90% ঢাকা ইউনিভার্সিটি। আপনার খুশি হওয়া উচিত, আমারও খুশি হওয়া উচিত, কিন্তু আজিজ ভাইয়েরও খুশি হওয়া উচিত। জাতীয়ভাবে ভাবলে খুশি হওয়ার কারণ নেই। জাতীয়ভাবে আমরা ভাবি, তারা তো তাই করছে। যারা ছিলেন মঞ্চে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, এরা আন্দোলনের বিজয়ের দাবিদার না। আপনি শুধু কমিটি বা দলের কথা বলছেন, তার আগে সরকারেও যারা গেছেন বা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যারা নেতৃত্বে ছিলেন বা যে নতুন ছাত্র সংগঠন তৈরি করেছে, সব জায়গায় তো ঢাকা ইউনিভার্সিটি। অথচ দেখেন, হ্যাঁ, কয়েকটা হল নির্দিষ্ট হবে। এবং আরো ইন্টারেস্টিং জানেন কি, মানে কি বলবো, ট্রেজেডি হলো এই আন্দোলনে, যে আন্দোলনে তারা দাবিদার, আমরাই নায়ক,
সেই ইউনিভার্সিটির একজন লোক মারা যায় নাই, একটাও না। এবং শীর্ষ পর্যায়ের যারা নেতা তারা কেউ বিন্দুমাত্র খোঁচাও খায় না, তারা কোনো গুলিও খায় নাই, আর রাবার বুলেটও খায় নাই। তারাই নেতা, তারাই দাবিদার, আর বাদ বাকি সব দুধ ভাত। তো সেটাই তো হয়েছে রে ভাই, আমি খুশি। আমার ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটি, আজিজ ভাইয়ের ইউনিভার্সিটি, সমস্যা নাই কোনো। তো এখন তারা এই কয়েকদিন মিলা একটা গঠনতন্ত্র করতে পারে নাই। গঠনতন্ত্র নিয়ে আসতো, খালি কমিটি ঘোষণা করছে, এবং সেই কমিটি নিয়ে মান অভিমানের শেষ নাই। সেটা আহ্বায়ক কমিটি, পূর্ণাঙ্গ কমিটি না, ওটা কমিটি না। তাহলে এই কমিটি নিয়ে আবার মান অভিমানের শেষ নাই। কিন্তু আপনি একটা ভিডিও দেখছেন কিনা, ওই যে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কি, হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি আসলো, লম্বা মানুষ, সার্জিস পিছনে পড়ে গেলো, আবার কোনো হবে মাঝখানে একজন ঢুকে পড়লো। এটা হচ্ছে তো এটা তো বাংলাদেশের সব পার্টিতেই হয়। তাহলে নতুনত্ব, খুবই ট্র্যাডিশনাল একটা পার্টি। নতুনত্ব আছে একটা, বলি নতুনত্ব হলো তারা কিছু শব্দ মার্কেটে নিয়ে আসছে যেগুলো দুর্বোধ্য, রাজনৈতিক বন্দোবস্ত, যে নাকি ম্যাক্সিমাম লোক বুঝে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। তারা কি করছে, সেকেন্ড রিপাবলিক, ওদের মূল বক্তব্য যদি বলেন তুমি কি শুনলা, আমরা একটা সেকেন্ড রিপাবলিক ক্যাম্প করব। যারা ইয়াং প্লাবান গেছে এদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা সেকেন্ড, তারপরে তাকে জিজ্ঞেস করেন ফলোয়িং কোশ্চেন, ভাই সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি, এটা হইলে কি হয় আর না হইলে কি কি হয় না, ও কিছু জানে না। কিন্তু ও কিছু জানে না, এবং এরাও জানে কিনা আমার সন্দেহ আছে ভালো মতে। এরা একটা ব্যাখ্যা জানে, যে ব্যাখ্যাটা নাকি তাদের গুরু আছে কয়েকজন দেশে এবং বিদেশে, পীর বলি আমি, গুরু না পীর, কিছু পীর আছে, আর ওনার হলো মুরিদ। এই মুরিদরা ওটা বলে, সবাই কিন্তু একই ভাষায় বলে, একই ভাষায়। ওই যে পীরের কথা তো মুরিদ একইভাবে বলবে। কিছু আছে মুসলিম পীর, কিছু আছে অমুসলিম পীর আছে, তা আদের কথা নিয়ে তারা বলে। এখন সেকেন্ড রিপাবলিক কেন আমাদের এখানে দরকার? রিপাবলিক যখন ফ্রান্সে হয়েছিল সেই বাস্তবতা কি আমাদের এখানে আছে নাকি নাই, কেউ জানে না। কিন্তু বলে দিল একটা। আরেকটা কি বললো, সেটা বললো হলো গিয়া যে গণপরিষদ করতে হবে, গণপরিষদ নির্বাচন করতে হবে একটা। এখনো বলছে। আচ্ছা, গণপরিষদ জিনিসটা কি কেউ জানে না। সংবিধান প্রণয়নের জন্য 52 বছরে আমাদের 52 বছরের আমাদের গণপরিষদ কই? 70-এ হয়েছিল, 70-এ গণপরিষদ, ওটাই তো ইলেকশন করছে, ওটাই তো থাকছে, ওটা কি ভাঙিয়েছে? গণপরিষদের যে আইডিয়াল ব্যাপারটা, এটা হলো গণপরিষদ হবে, তারা একটা সংবিধান প্রণয়ন করবে, পাশ করবে, তারপরে গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে, তবে সংবিধান অনুযায়ী নতুন একটা ইলেকশন হবে। হয়েছে আমাদের এখানে। তাহলে যে জিনিস আমরা কেউ দেখি নাই, কেউ ইউজ করি নাই, সেই জিনিসে তারা টানাটানি করতেছে, মানে তাত্ত্বিক ব্যাপার সবার সব। মানে আমরা না দেখলেও তো নতুন কিছু করতে চাইতেই পারে, আরেকটা চাইতে পারেন, মানে প্রয়োজনীয়তা আমাকে তাকে বুঝাইতে হবে। রিপাবলিক ভালো জিনিস হইতে পারে, গণপরিষদ ভালো জিনিস হইতে পারে। ওনাদের উচিত ছিল কি, গত কয়েকটা মাস, 6টা মাস তারা তো সময় পাইছে, ওদের উচিত ছিল 6টা মাস এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে যাওয়া, সাধারণ মানুষকে বোঝানো যে কেন রিপাবলিক, রিপাবলিক হলে কি হয়, কেন সেকেন্ড রিপাবলিক, কেন মানুষকে বোঝানো উচিত ছিল। তারা কি বোঝাইছে? কিন্তু সেকেন্ড রিপাবলিকের ইতিহাস, তাৎপর্য এগুলো বিভিন্ন গণমাধ্যম তুলে ধরছে। বরং গণমাধ্যম কি ওরা তুলে ধরছে, এবং ওই গণমাধ্যম সবাই দেখতেছে, দেশের মানুষ এগুলো সম্পর্কে জানে না। আরেকটা জিনিস কি নিয়ে আসছে, ইনকিলাব, যে নাকি আজিজ ভাই বললো যে ইনকিলাব জিন্দাবাদ, এটা কি আমাদের ভাষা? আমাদের ভাষা না। ইনকিলাব নিয়ে মানুষ বলেন, পাবলিক কিছু বলতে পারবে। হ্যাঁ, ইনকিলাব নামে একটা পত্রিকা আছে বাংলাদেশে, ইনকিলাব নামে একটা মুভি ছিল হিন্দিতে, যেটা আমাদের স্মৃতিবি অভিনয় করছিল, অমিতাভ বচ্চন অভিনয় করছিল, ইনকিলাবের মুভিও আছে, সমস্যা নাই। আর ইনকিলাব আছে বিদেশে অবস্থানরত ওনাদের পীরের কণ্ঠে, ওনাদের পীর সাহেব মাঝে মাঝে বলে ইনকিলাব জিন্দাবাদ। আর উনি বললেন কি, ইনকিলাব, আজিজ ভাই তো বললেন ইনকিলাব হলো ইনকিলাব জিন্দাবাদ, এটা হিন্দি এবং আরবি উর্দু একটা মিশ্রণ, তার মানে পাকিস্তান এবং ভারত। আবার নেতায় কয় যে আমরা পাকিস্তানপন্থীও না, ভারতপন্থীও না, কিন্তু স্লোগানটা নিয়েছি এই দুই জায়গার থেকে। ভালো, এগুলি আমি কোনোটার কোনো খারাপ বলছি না, একদম দেখি চমক আছে। বাট ইন্টারেস্টিং হলো কি, আপনি তো এই দলটাকে নিয়ে ভোটে যাবেন, তো সাধারণ মানুষ কি এই বিষয়গুলোর সঙ্গে পরিচিত না। তারা বলবে আমাদের সাফল্যের ইতিহাস আছে। কি ইতিহাস? আমরা ঢাকা ব্লকেট করেছি, কমপ্লিট শাটডাউন, মানুষ এগুলো পরিচিত ছিল না, আমরা পরিচিত করেছি। ভাই, ওই শব্দের কারণে কিছু হয় নাই, ওটা মানুষের অন্তর্গত ক্ষোভে, পুঞ্জীভূত ক্ষোভের কারণে হয়েছে। এটা তারা মনে করছে যে এটা তো আমি করছি। তো এটাই এত সহজ না দুনিয়াটা। আমরা ফিরবো আলোচনা, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ফিরে এসে আমরা নতুন রাজনৈতিক দলটি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকের মূল্যায়ন শুনবো, এবং স্টুডিওর
অতীতের কথা তো শুনবই, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনের নতুন আয়োজন প্রশ্নগুলো সহজ। আজ আমাদের আলোচনার বিষয় নতুন রাজনীতিতে কার লাভ। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক, জনাব M.A. আজিজ এবং জনাব মাসুদ কামাল। আমরা এই পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান এবং সহযোগী অধ্যাপক রাশেদ আলম ভুইয়ার বক্তব্য শুনবো। তার সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ শাফি। এই 54 বছরে বেশিরভাগ রাজনৈতিক দল সেইভাবে মানে রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে নাই, বরং আমাদের অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সেগুলো ক্রমান্বয়ে মার্জিনালাইজ হয়ে গেছে। এটাই আমাদের বাংলাদেশের বাস্তবতা। তবে এইবার যে রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটেছে সেই রাজনৈতিক দলটি একটা ভিন্ন পটভূমিতে গঠিত হয়েছে, আত্মপ্রকাশ হয়েছে। এই রাজনৈতিক দলটি হচ্ছে সেই সমস্ত ব্যক্তিবর্গের মানে সংশ্লিষ্টতার মধ্য দিয়ে গড়ে উঠছে যারা একটা ফ্যাসিস্ট রেজিমের পতনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের ভূমিকা তারা পালন করেছেন এবং গত 6 মাসে তাদের রাজনৈতিক অঙ্গনে অরাজনৈতিক বিচরণ এবং সেইটার পরিপ্রেক্ষিতে নতুন রাজনৈতিক দল হিসেবে তাদের যে আত্মপ্রকাশ হয়েছে, এতে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। এখনই সময় আসে নাই এদের ব্যাপারে কোনো মন্তব্য করার। তবে আশাবাদী মানুষ হিসাবে অনেকের মতো আমিও মনে করি যে প্রত্যাশা তারা জাতিকে দেখিয়েছে এবং রাজনৈতিক পরিমণ্ডলে যে পরিবর্তনের কথা তারা বলছে সেইটা মানে তাদের কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিফলন ঘটবে এবং সেটি মানুষের মধ্যে একটা নতুন রাজনৈতিক দলের প্রতি যদি আগ্রহ তৈরি করতে পারে। তবে সব কিছু নির্ভর করছে এই রাজনৈতিক দলের আগামী কর্মকাণ্ডের এবং বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর বিপরীতে দাঁড়িয়ে তারা জনগণকে কিভাবে আকৃষ্ট করতে পারবে, সেই জন্য তাদের কি কর্মসূচি হবে, কি লক্ষ্য হবে, দলের আদর্শটা কি হবে, সেগুলো যদি উপস্থাপন করে এবং সেইখানে মানুষ কিভাবে সেটি গ্রহণ করবে সেটার উপরেই নির্ভর করছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এবং তাদের রাজনৈতিক ভবিষ্যতের উপর নির্ভর করছে রাজনীতির ক্ষেত্রে নতুন মেরুকরণ। ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল পার্টিসগুলোর থেকে বের হয়ে এসে এক ধরনের এই নতুন প্রজন্মের যে রাজনৈতিক চেতনা বা অনুভূতিগুলো ধারণ করে তারা রাজনৈতিক সূচনা করেছে। আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের রাজনীতির জন্য মানে অবশ্যই একটা প্রোডাক্টিভ এলিমেন্ট। প্রথাগত রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে বিবেচনা করে যেখানে ধরা হচ্ছে যে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশন বা স্বার্থ, অর্থ, মানি, পাস মাসল এগুলোই যদি তাদেরও মটো হয় তাহলে এটা টিকবে না দীর্ঘদিন। যদি এগুলো খুব ইম্পর্টেন্ট না হয় যে মানি, ক্ষমতা বা স্বার্থ, এগুলোকে যদি জলাঞ্জলি দিয়ে তারা গণমানুষের স্পোক পার্সন হিসাবে তারা রাজনৈতিক দল গঠন করে তাহলে আমার কাছে মনে হয় আইডিওলজিক্যাল ডিফারেন্সেসগুলোকে ওভার করা কঠিন হবে না। যখন একটা মানে একটা স্বাধীনতার পরে প্রথম যে রাষ্ট্র কাঠামোটি যদি ব্যাপকভাবে জনগণের অ্যাসপিরেশনকে ধারণ করতে না পারে এবং সেটা যদি ধরো দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এবং পার্টিকুলার শ্রেণীকেই সেটা প্রতিনিধিত্ব করে তখন কিন্তু মাস আপরাইজিংয়ের মধ্যে দিয়ে বা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বা জন আন্দোলনের মধ্যে দিয়ে আপামর যদি রিভলিউশনারি রিকনস্ট্রাকশন অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, বাট মোটামুটি একটা ব্যাপক কনস্টিটিউশনাল চেঞ্জের মাধ্যমে ক্ষমতা কাঠামোতে এবং বলয়ে পরিবর্তন আনা এবং জনগণকে আরও বেশি অংশগ্রহণ করা, জনগণ তাদের যে আসলে গণতান্ত্রিক কাঠামোতে যে তাদের যে মানে উদ্দেশ্য, তাদের যে আশাকাঙ্ক্ষাগুলো যদি প্রতিফলন ঘটানোর জন্য একটা চেঞ্জ আনা যেতে পারে, যেটা সেকেন্ড রিপাবলিক। আমরা দুজন শিক্ষকের বক্তব্য শুনছিলাম, তারা শিক্ষাবিদ তাদের মতো করে বলেছেন। আজিজ ভাই আপনার কাছে ফিরতে চাই। আদর্শিকভাবে নতুন দলটি পুরনো কোন দলের কাছাকাছি বা কোনটার বিকল্প বা কোন দলের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন? দেখেন, এরা কারো হুমকি হবে না, মানে কারো প্রতিদ্বন্দ্বীও হবে না। না, আমার হিসাব কারো প্রতিদ্বন্দ্বী হবে না, কারণ খিচুড়ির টেস্ট খিচুড়ির মতোই, ভাতের টেস্ট ভাতের, এটা তো একটা খিচুড়ি। আপনি দেখেন কিন্তু এরকম খিচুড়ি দল তো অতীতে হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। এটার কারণ আছে, আমি বললাম জিয়া রহমানের সময় প্রেক্ষাপটের কারণে একটা প্রেক্ষাপট, তখন তো দেশটা পরিবর্তন হয়ে গেছে। আসলেই এক দল থেকে
কোনো মত ছিল না, কিন্তু এক দল এই ছিল, অভ্যুত্থানও তো একটা পরিবর্তন না। না, এই পরিবর্তন যে পরিবর্তন একটা ফেসিবাদকে সরিয়ে দিতে পেরেছে, যেটা বহুদিন ধরে রাজনৈতিক দল 17 বছর আন্দোলন করছিল, একটা ক্ষেত্র তৈরি করেছিল। ছাত্ররা কোঠা আন্দোলন করতে করতে গিয়ে পরে রাজনৈতিক দলগুলো ব্যানারবিহীনভাবে যখন হেল্প করে আগায় নিছে, তখন ছাত্ররা জীবন এটা দিচ্ছে। কেবলই সরকার পতনের আন্দোলন। কেবলই এটা, যদি আপনি বলেন না প্রথম দফার কোঠা, তারপরে 9 দফা, তারপরে ফেসিবাদ বিলোপ, এখানে কোনো সংস্কার আছে? অন্য কোনো দাবি ছিল? কোনো দাবি ছিল? শেষ মুহূর্তে গিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে। বন্দোবস্ত, এটা হলো জোনায়েদ সাকির ভাষা, এরা গ্রহণ করে অনেক বছর ধরে আমি নাম করে শব্দ নূতন বন্দোবস্ত। বন্দোবস্তর অর্থ কি? বাংলা ভাষায় অনেক শব্দ হয়েছে, এটা বিভিন্নভাবে আপনি ব্যাখ্যা দিতে পারেন। নতুন রাজনৈতিক ব্যবস্থা, হ্যাঁ, নতুন ব্যবস্থা, কারণ সহজ ভাষা না, বন্দোবস্ত, এটা শুনতে ভালো লাগে। যেমন ছাত্ররা সবসময় ইংরেজি ভালো লাগে, শাটডাউন, এই যে পার্টির নাম দিছে ইংরেজি বাংলা দুইটাই, যেটা আপনি বললে খুশি হন। ইংরেজি না বললে আপনি খেয়াল করে দেখেন, যারা বাংলায় দুর্বল, আমি ইংরেজি সাংবাদিক, আমি বলি যারা বাংলায় দুর্বল তাদেরকে দেখছি সবসময় ইংরেজির উপরে জোর দেয়, তাতে মনে হবে তাকে সে শিক্ষিত বেশি, এরকম একটা প্রবণতা। বাংলা ভাষায় যে জাতি যার মাতৃভাষার কদর করতে পারে নাই, কোনো দেশকে উন্নত হয়েছে? না শুধু ইংলিশ কেন, একটু আগে আপনিও বলছিলেন তারা উর্দু, হিন্দি এগুলো তো নিচ্ছে। নিচ্ছে, কিন্তু ওটা স্বীকার করে না, ওটা না বুঝে নিচ্ছে। নাহলে ইনকলাব জিন্দাবাদ দেওয়ার কথা না, কিন্তু দিছে তো। কারণ তাদের আর একজন উপদেষ্টা আছে, বিদেশ থেকে ভাষা কয়ে দেয়, ওইটাতে আকৃষ্ট হয়। হ্যাঁ, অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজটাকে সব দয়া করে দেয়, এরা তো এইগুলো ব্যবহার করে না, এও বেঁচে গেছি, ওগুলো করে না। তা আপনি যেটা বলছেন, কেন বলছি শোনেন। 49, আমি আগে রেফারেন্স দিয়েছিলাম, 49 সালে যে মুসলিম আওয়ামী লীগ গঠন হয়, তখন কিন্তু ওই সরকারকে আপনার চ্যালেঞ্জ করে তৈরি হয়। জাসদ তৈরি করা হয় তখনকার সরকারকে চ্যালেঞ্জ করে 74 সালে। আর এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই বাংলাদেশের ভূখণ্ডে আমার ধারণা সবচাইতে প্রথমে জনসমর্থিত ছিল, এখন সবচাইতে কম সমর্থিত একটি সরকার, দুর্বল একটা সরকারের সমর্থন নিয়ে। কিন্তু এরা তো এই সরকারকে চ্যালেঞ্জ করে দল করে নাই। না, এটাই তো বলছি, তাদের সমর্থন পুষ্ট হয়ে দল করেছে। হ্যাঁ, ওই জাতীয় পার্টির মতো এমপিও হয়, মন্ত্রীও হয়। জাতীয় পার্টি স্বীকার করছে কোনোদিন যে আমি সরকারি দল? তাদের ভিতরে মন্ত্রী আছে, আবার এমপিও হয়েছে, কয় আমরা বিরোধী দল। এরাও এখনো 3 জনের ভিতরে একজন এসে 1 নম্বর হয়ে গেছে, এবং প্রেস সেক্রেটারি বলে দিছে সে প্রধানমন্ত্রী হবে একদিন। নাহিদ ইসলাম একদিন, উনি একটা গুহার ভিতরে ছিল, বাইরে এখন সব সরকার চালায় উনি বলে দিছে। আর এখানে একটা প্রশ্ন আলোচিত হয়েছে, তাও জানতে চাই। প্রেস সেক্রেটারি তিনি সরকারের একজন কর্মকর্তা, তিনি তো সারাক্ষণ সরকারের নীতি নির্ধারণী রাজনৈতিক বক্তব্য দিচ্ছেনই না। সরকারের সমস্যা হলে তাও ব্যাখ্যা, যেমন ধরেন এই সমাবেশে জি এক ডিসি আপনার গাড়ি রিকুইজিশন নিয়েছে, সে এটা একবার বলছে যে না এটা ঠিক না, আর একবার বলছে ডিসির সাথে উনি কথা বলেছেন, তিনি সহযোগিতা করেছেন। বলেন তো দেখি, ডিসি সরকার এবং বলেছেন, প্রেসিডেন্ট বলেছেন যে এখানে সরকারের কোনো দায় নাই, সরকারের কোনো দায়, ডিসি বা জেলা প্রশাসন কি সরকারের অংশ না? বলেন, তার মানে কি? ইনডাইরেক্টলি কিন্তু উনি লাজগবরে করলেন, অর্থাৎ ডিসি সহযোগিতা করেছে এবং ডিসি এই কাজ করেছে, মানুষ কিন্তু বোঝার বুঝছে, উনি ভাবছে যে আমি সরকারকে সেভ করে গেলাম। আর 2 হলো, ওনারও তো আক্কল দাঁত হয় নাই। আমাদের গ্রাম দেশে বলে পেছনের দাঁত না করালে তার বুদ্ধি হয় না, আক্কল দাঁত। যেমন ছাত্রদের আক্কল দাঁত হয় নাই, 6 দিনে 11 বার হেলিকপ্টার দৌড়ায়, 20,000 টাকার কম্বল দিয়ে 36 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া দিছে, এটা অডিট হবে না? সে নিজেকেই তো সেভ করতে পারে না। আর প্রেস সেক্রেটারি একটা শিক্ষিত লোক, একটা ভালো সাংবাদিক, তিনি নাহিদ ইসলাম যখন আপনার রিজাইন করে পাবলিক হয়ে গেল, তখন তার পাশে বসে, তার মাঝখানে নিয়ে সে প্রেস কনফারেন্সে বসে আছে এবং কয় আমি সে প্রধানমন্ত্রী। আপনি বলছেন প্রেস সেক্রেটারি এর মানে ভূমিকা, কিন্তু তিনি তো তার ভূমিকা সরকারের কাছে ভালো হয়েছে বলে তো তিনি প্রমোশন পেয়েছেন। না, প্রমোশন পাইছে, এটা তো হয়ই। আমি নাম বলবো না, এরকম তো আমাদের দেশে আগের যে সরকারগুলি গেছে, এই সরকারগুলোকে
তাদের নেতাদের পারপাস যে সার্ভ করতে পারছে সে কিন্তু প্রমোশনও পাইছে, টাকালাও হয়েছে। মানে বেশি খারাপ কাজ করলে তার পুরস্কার। হ্যাঁ, এই সরকারের বিরুদ্ধে বলা হতো যে উপদেষ্টার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, কিন্তু কালকেই তো দেখলাম যে আপনার যে সাংস্কৃতিক উপদেষ্টা জি, সে তো টাকা ক্যাশ টাকা চায়, রিসিট দেয় না, কোনো ডিও লেটার দেয় না, তার অধিদপ্তর থেকে টাকা চায়। শিল্পকলার ডিজি তো রিজাইন করলেন। রিজাইন করছে, ওই ওই অভিযোগে রিজাইন করছে, টাকা চায়, ডকুমেন্ট না, জেলে যাব নাকি? তো বলেন, এখন তাকে উপদেষ্টা নিয়োগের ব্যাপারে কত কেলেঙ্কারি হলো, কত সমালোচনা হলো, তার মানে এটি ঢুকলো। বৈষম্য বিরোধী ধরেন এই যে 26 তারিখে আপনার ব্র্যাক ইনে আপনার দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিশিষ্টজনদের সভা হয়েছে, মিটিং হয়েছে। সেখানে রহমান সোহান, অর্থনীতিবিদ রহমান সোহান বলেছে যে 6 মাস পেরিয়ে গেছে, সংস্কারগুলি কি হলো এখন তো প্রশ্ন করাই যায়। ভদ্রলোক সিপিডির চেয়ারম্যান তিনি বললেন বৈষম্য বিরোধী ছাত্ররাও এখন ওই দখলবাজি, চাঁদাবাজি, এমনকি এগুলোতে আকৃষ্ট হচ্ছে। মানে প্রচলিত রাজনীতিতে যে এমন শুধু তাই না, আরো বলছে যে দুদকে যে অনুসন্ধান হচ্ছে সেখানেও টেলিফোন করে যে তদন্ত যাতে না থামায় দিতে চায়। আপনি বলেন তো দেখি, এই দেশের 10টা শিল্প প্রতিষ্ঠান অর্থাৎ ব্যবসায়ী হাউস সিংহভাগ টাকা পাচার করে দিছে, একমাত্র সালমান রহমান ছাড়া কেউ জেলে গেছে? নিরাপদে সব নিরাপদে পার দিছে, অথবা দেশেও বাস করতেছে, অনেকেই দেশে বাস করছে। আমরা এই দুর্নীতি অনিয়মের বিষয়টা আসবো সরকারের ভূমিকা নিয়ে। তার আগে একটু মাসুদ ভাই আপনার কাছে আসতে চাই, আপনার মতে জাতীয় নাগরিক পার্টির মূল শক্তি কোনটা? শুধু তারুণ্যই কি একটি রাজনৈতিক দলকে এগিয়ে নিতে পারে বা প্রতিষ্ঠিত করতে পারে বা জনগণের কাছে গ্রহণযোগ্য করতে পারে? দেখেন, এটাদের আসলে মূল শক্তি তারুণ্য দেওয়া হবে না, হয় না। আপনি কখনো শুনছেন যে একটা মুভি খুব হিট হয়েছে যারা সবাই হলো শিশু শিল্পী? হয় না কি রে ভাই? দুই একটাতে বাপ টাপ লাগে না, বাপের চরিত্র দুইটা বুড়া টোড়া তো লাগে, কিন্তু নাই রে ভাই, এটা হয় না, ওইটা হবে না। এদের মূল চমকটা কথা আমি বলি, চমক আছে, কিন্তু কিছু পজিটিভ দিক আছে। যেমন ধরেন, এরা প্রচলিত রাজনীতির বাইরে কিছু কথা বলতে যাচ্ছে। শুধুই কথা? হ্যাঁ, কথা আমার মনে হয় তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। সেটা হলো যেমন যেমন পরিবারতন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলছে। আমাদের এখানে কি হয়, কিন্তু পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা তো আমরা আগেও শুনেছি। না, আগে শুই নেই, খুব একটা শুই নেই। আমি বলি আপনাকে, আমাদের এখানে কি হয়, দলগুলো না বললেও বাইরের সমালোচনা আমরা শুনি। ওরা তো দল না, জি, এটা তো সংগঠিত শক্তি, একটা বড় সংগঠিত শক্তি বলছে যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা আছি। এবং সেই জায়গাটা পজিটিভ দিকটা হলো আমাদের মানুষের যে রাজনীতি বিমুখতা সাধারণ মানুষের মধ্যে, এটার মূল কারণ কিন্তু এটা। মানুষ যখন একটু ইয়াং ছেলে মেয়েরা যখন একটু পড়াশোনা করে, তখন তারা দেখে যে আমার জন্য তো বড় জোর হলো গিয়ে কর্মী এবং সমর্থক। নেতা তো নেতা হবেন, ওনার ছেলে হবেন, ওনার মেয়ে হবেন, ওনার বউ হবেন, অথবা ওনার শ্যালক হবেন, তারাই হবেন, তার ভাই হবেন, আমরা পারবো না। এটা কি শীর্ষ নেতা কি পাতি নেতা, সব তারাই হবেন। নেতা মারা এমপি সাহেব মারা যাবেন, তার বউ হলো এমপি হবে, অথবা তার ভাইয়ের বউ হবে, এরা পারবে না। যে কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু রাজনীতির ব্যাপারে এক ধরনের অনীহা ছিল, আমরা এখন যে লাভ কি আমার। বাট এদের পলিটিক্যাল পার্টি, একটা বড় পার্টি, প্রথমবার বলতেছে যে আমাদের এখানে যে কেউ মন্ত্রী হতে পারবে, যে কেউ বড় কিছু যাইতে পারবে। আপনি বড় পার্টি বলছেন, সেটা কি প্রমাণিত হয়েছে এখন? কোনটা? এই যে নতুন দলটি। এদের তো এখনো সেই সময়টা আসে নাই, সেই সুযোগটাও আসে নাই, কিন্তু একটা জায়গায় হয়েছে। আমি দেখাই আপনার প্রভাব। হ্যাঁ, প্রভাব দিক না না না, আমি দেখাচ্ছি আপনাকে। যেমন ধরেন, এই নাহিদ যে সংগঠন থেকে আসছে, ছাত্র শক্তি, সেই সংগঠনের মূল লক্ষ্যে আখতার হোসেন, সে কিন্তু আখতার হোসেনের সচিব ছিল। জি, এখন কিন্তু আখতার হোসেন তার সচিব হয়ে গেছে। আবার যে নাগরিক কমিটির মূল লোক ছিল কে? নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন পাটোয়ারি কিন্তু সিরিয়ালে 5-6 চলে গেছে। এতে কিন্তু পাটোয়ারি দল ভেঙে একটা দল করে নাই। এতে কিন্তু আখতার হোসেন মন খারাপকে বলে না যে আমি নেতা, তুমি আমার, হয় নাই। কি কারণে হয় নাই? যে তারা দেখতেছে যে যোগ্যতম ব্যক্তি, যোগ্যতম কি খালি মেধার দিক দিয়ে না, পরিচিত একটা ব্যাপার আছে, সবকিছু মিলে যে যোগ্যতম তাকে তারা সামনের দিকে ঠেলতেছে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবার ঘটছে, কখনো ঘটে নাই। দেখেন, আপনি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আপনার জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি আমরা যে রাশেদ খান মেনন হলো নেতা, জি, হাসানুল হক ইনু,
এবং রাশেদ খান মেনন যখন তার ওখানে একটা মহিলা এমপি বানানো দরকার, তার বোরে নিয়ে এসে বানায়, আর করে দেয় না কিন্তু চান্স। হাসানুল ইউনিও তার বোরে এনে বানায় এমপি। তো এগুলি কি, এগুলি যদিও আপনি বলবেন যে পরিবারতন্ত্র না এটা, কিন্তু সে তো এক ব্যক্তিতন্ত্র। সে কিন্তু না কেন, আমরা ওই যে মুজিব পরিবার আর জিয়া পরিবারের যেই চর্চা, সেটাই তো আমরা আমি ওটাই বলছি, ওটা না একজন পরিবার। এখানে তো সেও কিন্তু দল ছাড়ছে না, সে সভাপতি হয়েছে, সে সারা জীবন সভাপতি থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। এই যে প্র্যাকটিসটা, এর বাইরে যাওয়ার দরকার আছে, তার মানে মানুষের মধ্যে আগ্রহটা আসবে না পলিটিক্সের ব্যাপারে। সেই জিনিসটা কিন্তু ওরা করে দেখাচ্ছে। একটা মানুষ তো সব খারাপ হয় না। শুনেন, পৃথিবীতে আপনি এমন একটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যা সব খারাপ, পারবেন না। আবার এমন একটা মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন না যা সব ভালো। ভালো মন্দ মিলেই আমরা ভালোটাও বলছি, মন্দটাও বলছি। এদের সম্ভাবনা বেশি, সেটা আমরা বিচার করি। যেমন ধরেন আপনি একটা কথা, এদের সমস্তগুলি আপনি দেখেন যে সর্বোচ্চ বয়স্ক যে লিডার, তার বয়স কত? 35 ম্যাক্সিমাম। এখানে দুই একটা চুল পাকা লোক দরকার আমি মনে করি। এখন ওটা কেমনে আনবেন? দল তো গঠন হয়ে গেছে, তো আমি ওদেরকে পরামর্শ দিব, আপনারা আর কিছু না হলো একটা উপদেষ্টা মন্ডলী বানান, যেখানে নাকি সিনিয়র লোকদের বসার জায়গা থাকবে। শুনেন, ওনারা মেধাবী, কিন্তু সবসময় কিন্তু অভিজ্ঞতার একটা মূল্য আছে। আপনি অভিজ্ঞতাটাকে একদম বাতিল করে দিয়েন না। কিছু অভিজ্ঞ লোকরা আপনি নেন, তাহলে এই দলটা একটা, আমি মনে করি একটা কমপ্লিট একটা শেপ পাবে। এবং আমি কিন্তু এই দলকে সম্ভাবনা মনে করি, আমি মনে করি এই দলটা, কারণ এই দলের সবারই ঢোকার একটা চান্স থাকে। যে কোনো ছাত্র সে ভাবতে আমি যাব। আর বড় যে ক্ষতিটা হয়ে গেছে, যেটা নাকি আজিজ ভাই বলেছেন একবার, বড় ক্ষতিটা হলো এখন আর কেউ লেখাপড়া করতে চাবে না। রোজ ইন্টারমিডিয়েট পাস করছি, এখন আমি এই দল করবো, তাহলে আমার মন্ত্রী হওয়ার একটা চান্স আছে। ওই যে ছোটবেলায় একটা যোগ শুনছিলাম, কোনো এক নেতার কাছে গেছিল চাকরির জন্য, তখন বলে তুমি লেখাপড়া কোন পর্যন্ত করছো, ডিগ্রি পাস করছো? ওই না, তা করি নাই। ওই টাইপ জানো? ওই না, তাও জানি না। হাতের কাজ কিছু জানো? ওই না, তাও জানি না। কৃষি কাজ করতে পারো? ওই তাও পারি না। ওই কি, তাহলে তো তোমার মন্ত্রী হওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন এটা এরকম আর কি না। এখন বিষয়টা হলো কি যে আপনি যে ইতিবাচক দিকগুলো দেখালেন, সাথে এটাও বললেন যে অভিজ্ঞতারও দরকার আছে। এখন অভিজ্ঞ লোক তাদের দলে নাই, তারা কি শুধুমাত্র তরুণদের সমর্থন এবং ভোটে আপনার এগিয়ে যাবে, নির্বাচন করবে, এটা কি ব্যাংক মনে করছে? তাহলে বয়স্কদের সমর্থন তারা চায় না, ভোট চায় না, বা তাদের সম্পৃক্ত করতে চায় না। তার মানে কি এটা একটা জেনারেশনাল গ্যাপ কি তৈরি করছে? এটা করছে, এটা খুব তাদের জন্য ইতিবাচক হবে না। কারণ ভোট তো তাদের, আমিও তাদেরকে ভোট দিতে চাই, তাহলে আমার ভোটটা তাকে আমার কাছ থেকে নিতে হবে না। কিভাবে নিবে, কিভাবে? আমি কাকে দেখে দেবো ভোটটা? তো এরকম ভাই, এখানে একটা ব্লেন্ডিং দরকার। সেই ব্লেন্ডিংটা তাদের মধ্যে এখনো হয় নাই। এখন যেটা হয়েছে, মনে করেন তারুণ্যের একটা উচ্ছ্বাস, সে উচ্ছ্বাসে, এই উচ্ছ্বাস দিয়ে বিল্ডিং ভাঙা যায়, কিন্তু বিল্ডিং গড়া যায় না। বিল্ডিং গড়ার কারিগর আর ভাঙার কারিগর দুইটা দুই জিনিস। আপনি এই যুক্তি দিতে পারবেন না ওরা গাড়িটা ভাঙতে পারছে, অতএব তারা গাড়িটা বানাতে পারবে না, এটা যুক্তি হিসেবে ভালো না, যুক্তি না। আপনি ক্ষমতা থেকে নামাইতে পারছেন, অতএব আমি ক্ষমতা দিয়ে বসতেও পারবো, এটাও যুক্তি হিসাবে খুবই মন্দ যুক্তি। এই জায়গাগুলোতেই তাদের সমালোচনা বেশি। নিশ্চয়ই তারা রাজনৈতিক পথ পরিক্রমায় চড়াই উৎরাই পেরিয়ে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে হয়তো তারা আরও বেশি বাস্তবসম্মত জায়গায় যাবে। আমরা এই পর্যায়ে আরেকটা ছোট্ট বিরতি নেব, ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো আশা করি। আবারও স্বাগত গ্লোবাল টেলিভিশনের নতুন আয়োজন প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি নতুন রাজনীতিতে কার লাভ। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আছেন, দুজনই জ্যেষ্ঠ সাংবাদিক, জনাব এম এ আজিজ এবং জনাব মাসুদ কামাল। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নতুন দলটি নিয়ে সাধারণ মানুষ কি বলছে সেরকম কিছু বক্তব্য শুনব। তাদের কথা তুলে এনেছেন আমাদের সহকর্মী আওলাদ হোসেন। জাতীয় নাগরিক পার্টি যেটা হয়েছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, ওইটাকে আমি স্বাগত জানাই, যে তারা দেশের জন্য কাজ করবে, দেশের সমৃদ্ধির জন্য কাজ করবে, দেশের উন্নতির জন্য কাজ করবে, এটাই দেশবাসীর প্রত্যাশা। ছাত্রদের হাতে যদি ওনারা আসতে পারে বা ইচ্ছা মতো করতে পারে, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। বর্তমানে যেই রাজনৈতিক দল গঠন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারা যদি ভবিষ্যতে ভালো করার জন্য তারা এই দল গঠন করছে, তাদের যেই চেতনা এবং গণতন্ত্রের চেতনা নিয়েই তারা দল গঠন করছে, তারা যদি এখন চেষ্টা চালিয়ে যায় একদিন অবশ্যই তারা
প্রতিষ্ঠিত হবে। আমি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে অবশ্যই তারা একটি যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে এবং বাংলাদেশের জন্য আগামী নির্বাচন আগামী অন্তত 36 মাস পরে হলে আগে আঞ্চলিক নির্বাচনটা হয়ে যাওয়ার পর যদি বাংলাদেশের নির্বাচনটা অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন, তাহলে আমি মনে করি একটু গোছানো নির্বাচন হবে। ছাত্রদের যে দলটা হয়েছে তো সেইখানে যার তাদেরও কোনো ভিশন আছে, তাদেরও উদ্দেশ্য আছে, তারা এই উদ্দেশ্য নিয়ে অবশ্যই আগাবে। কিন্তু আমি যেটা মনে করি যে ছাত্র যে উপদেষ্টাগুলো রয়েছে তাদেরও মনে হয় জনতার কাতারে নেমে আসা উচিত, তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে ভেদাভেদটা দূর হয়ে তারা সুন্দরভাবে তাদের অন্যান্য দলের সকল দল একসাথে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আসলে তাদের এই রাজনৈতিক কাজ এবং নতুন বাংলাদেশ গঠনের সংস্কার করে নতুন বাংলাদেশ গঠনের কাজে তারা অগ্রগামী হতে পারবে। গণতন্ত্রের চর্চা যত রাজনৈতিক দল হবে তত মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারবে। স্থানীয় নির্বাচনে গোষ্ঠী কোন দল থাকে, এখানে কোন দল সম্ভাবনা বেশি থাকে, যেহেতু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের চেয়ে একটু নাজুক, আশা করি স্বাভাবিক হয়ে যাবে দ্রুত। সেজন্য আমি মনে করি স্থানীয় নির্বাচন না দিয়ে জাতীয় নির্বাচন দেওয়াটাই বেটার হবে। আজিজ ভাই, আপনি অনেক রকম মানুষের সাথে মেশেন, আমরা সবাই মিশি, আপনি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন মানুষের মন মানসিকতা, আচার আচরণ, কথাবার্তা। এই গত 7 মাসে এই তরুণদের কথাবার্তা, কাজকর্ম এবং দল গঠনও বেশি দিন হয় না, 2-3 দিন হয়েছে। আপনার অভিজ্ঞতা, আপনার পারিপার্শ্বিকতা থেকে নেয়া অভিজ্ঞতা কেমন? সাধারণ মানুষ আসলে এই নতুন দল সম্পর্কে খুব উচ্ছ্বসিত, খুব আশাবাদী, খুব হতাশ, খুব বিরক্ত, নাকি আসলে এরা দেখার অপেক্ষায় আছে? না, এরা একটা কিছু ঘটছে, তারা অবজার্ভ, এ ব্যাপারে যে মতামতগুলো দিল, এটাও আমার কাছে মনে হয় না যে তারা খুব সুচিন্তিত বা তারা এটাতে আপডেট। আমার কাছে এটাও মনে হয় না। আমরা যেভাবে বলি তারা ওভাবে চিন্তা করে না। এগুলো খুব মানে ফর্মাল কথাবার্তা। তো আমার কথা হলো দুটো জিনিস এই ছাত্রদের ব্যাপারে। আমি সংক্ষেপে, আমার মনে হয় সময় নাই। দেখেন, শেখ হাসিনা পরের বারে, একদম শেষবারে 18 সালে আমিডামি নির্বাচনের সময় 3টা কিংস পার্টি করেছিল এবং বড় বড় নেতাদের দিয়ে। তারা কিন্তু ঘুরে ফিরে 300 আসনে সিট নমিনেশন দিয়েছিল। একজনের কি জামানত রক্ষা হয়েছে? হয় নাই। এবং আপনি শিওর থাকেন, রাজনৈতিক শিডিউল যখন দিবে, এই ছেলেরা যখন ইলেকশনে মাঠে যাবে, যে এই যে বহুদলীয় মোর্চা মতো, যেমন ছাত্র শিবিরের সাবেক নেতারা, এরা এদের পার্টিকে ভোট দিবে। তারপরে ধরেন এখানে ছাত্র দল নাই, ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্রলীগ বলেন, যদি কেউ থেকে থাকে, সব দেখবেন এরা নিয়ন্ত্রণ করতে পারবে না। এই পার্টি দেখবেন প্রত্যেকটা ছেলে আপনার জামানত বাজার করবে। 2-একটা কাণ্ড করতে হইতেও পারে, বলা যায় না। কারণ যে তরুণ বানাচ্ছে, এলাকায় পয়সা টয়সা খরচ করতেছে 2-4 জন, মসজিদ অনেক আগের থেকেই শুরু করছে এটা। তরুণ বানা, ওই যে মাহফুজ আলম অনেক অসংখ্য তরুণ বানাইছে, টাকার তো অভাব হয় না এখন। তার বাড়িতে ইউটিউবে দেখবেন বহু মাইল চিকন রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু তরুণের কোনো অভাব নাই। এত হঠাৎ করে এত পপুলার ব্যক্তি জিততেও পারে, বলা যায় না। যেমন বাবর যেতে বিএনপির, বাবর একমাত্র এমপি যে জিতবে, ইলেকশন দিলে জিতবে। আপনি বলেন, বাবর যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, সে 1 নম্বর ব্যক্তি জিতবে, মনে রাখেন, এত পপুলার এলাকায়। ওরকম 2-1 জন বেড়ে যেতে পারে, বলা যায় না। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে, এই পরিচিতি বা গ্রহণযোগ্যতাটা তো জাতীয় পর্যায়ে। এখন নির্বাচন জিততে হলে তো সেটা স্থানীয় পর্যায়ে হতে হবে, নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সির মধ্যে, নির্দিষ্ট করেছে। এই জন্য আমি বলছি যে এলাকায় এত সংখ্যা ছাত্র তো নাই, 1। 2 হচ্ছে যে ছাত্ররা বহু পার্টির থেকে, বহু মতের ছাত্ররা এক জায়গায় আসছে ইলেকশনে, কিন্তু তাদের নিজস্ব মত কিন্তু যতই বলেন আলোড়িত হবে। দ্বিতীয়ত, এই রাজনীতিতে, এই যে মাসুদ কামাল ভাই বলল যে এই রাজনীতিতে কোনো প্রবীণ নাই, কোনো যুবক নাই, এরা তরুণ। এবং আমি ওই সমাবেশে দেখছি কিছু শিশুও আছে, অল্প সংখ্যক কিছু শিশু আছে। কারণ স্কুল 18 নিচে হলেই তো শিশু। ওইটাই বলছি। স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, যেমন একজন উপদেষ্টা আছে, সে মাস্টার্সও পাস করে, সে কিন্তু হেলিকপ্টার চলতেছে,
বলেন তো দেখি বাংলাদেশের না এখন আপনি পড়ালেখা শেষ করে আপনার ডিগ্রি নিয়ে তারপরে আপনি রাজনীতি করে মন্ত্রী এমপি হতে কত সংগ্রাম, আর যদি এখনই সেই পর্যায়ে যাওয়া যায় তাহলে পড়ালেখা করে লাভ না। বিষয়টা হচ্ছে পৃথিবীতে বাদাম বিক্রেতাও প্রেসিডেন্ট হয়েছে, জুতো পলিশ করছে সেও প্রেসিডেন্ট হয়েছে, আছে তো। রাজনীতিবিদ স্বশিক্ষিত হতে, কিন্তু আমি আগে উদাহরণ দিছি না, এদের আক্কল দাঁত গোজায় না, নিজেদেরকেও নিজেরা রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাজনীতির অভিজ্ঞতা ভিন্ন, কঠিন, সবচেয়ে কঠিন। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে এই যে জেনারেশনটা, ধরেন যদি আপনি 6 থেকে ধরেন, যে শিশুদের দেখছি আমি 6 থেকে মাস্টার্স পর্যন্ত হিসাব করেন, হ্যাঁ, তাহলে 6-7টা ব্যাচ, এই 7টা ব্যাচ এই জাতির কিন্তু ধ্বংস হয়ে, তার মানে ছাত্রদের এই রাজনীতি শিক্ষাঙ্গনে বা শিক্ষা ব্যবস্থা একটা বড় বিরাট পরিবর্তন, একটা বিরাট জেনারেশন গ্যাপ তৈরি করবে 7 বছরের। এই 7 বছরের গ্যাপে জাতিটা দাঁড়ায় থাকবে। এরা তো ছোট, বোঝে না আবেগ উত্তেজনা না, যারা কিন্তু বড়রা কি করছে বা সরকার কি করছে, কর্তৃপক্ষ কি করছে, যারা তাদেরকে এই যে রাজনীতি করাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলছে ছাত্ররা সরকার দল করবে, তারা রক্ত দিয়েছে, তারা ছাড়া এই রক্তের লক্ষ্য অর্জিত হবে, অন্যরা খেয়ে ফেলবে, যারা অন্যরা রাজনীতিবিদরা খায় ফেলবে, এটার মানে তোমরা দল করো। তো তাদের দল করাইছে, এখন দল তো তারা তো পড়াশোনা বাদ দিয়ে খালি সরকার চালানোর ব্যস্ত আছে, এবং এখন যে তারা ঢুকে যাচ্ছে চাঁদাবাজি এবং দুদকে পর্যন্ত টেলিফোন করে আপনার তদন্ত করতে বন্ধ করে। তারা তো বলে শুধু তারা করছে না, বিএনপিও করছে চাঁদাবাজি, অন্য সব করে, হ্যাঁ তো গড্ডালিকা তো একই রকমের, একই হইলো, তো পার্থক্য তো কিছু। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে মাসুদ ভাই, আপনি এই যে নতুন দল আত্মপ্রকাশের যে আয়োজন, তার খরচ নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, কোনো জবাব পেয়েছেন কিনা, বা এই প্রশ্নের জবাব আমরা প্রেস সেক্রেটারির মুখে শুনেছি। আবার টিআইবি বলেছে সরকারি দায় এড়াতে পারে না, তার মানে হচ্ছে যে সরকারের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা এবং এসব অনিয়ম দুর্নীতির ক্ষেত্রে সরকারের দায় আমরা নিতে দেখছি না। তার মানে হচ্ছে যে এটি কি একাকার হয়ে যাচ্ছে কিনা, এই যে নতুন শক্তি, তরুণ শক্তি, অভ্যুত্থানকারী শক্তি, নতুন দল, ডক্টর ইউনূসের সরকার, সবটা কি একাকার হয়ে যাচ্ছে কিনা? একাকার তো হয়ে যাচ্ছে। আমি যদি আরো খুব স্থূল ভাষায় বলি, এটা আসলে তরুণদের দল না, এটা ডক্টর ইউনূসের দল। ডক্টর ইউনূসের অনেক দিন ধরে রাজনীতি করা খুব খায়েশ, যেটি আগে পারেন না সেটি আগে পারেন না, নামও তাদের মিল আছে। আগে নাগরিক শক্তি, এবার নাগরিক পার্টি। ওনার অনেক দিন ধরে খায়েশ, সেই খায়েশটা আগে বাস্তবায়ন করতে পারে না, এবার উনি বাস্তবায়ন করতেছেন, তো ওনার পার্টি, এবং উনি এই জন্য যা যা করা দরকার উনি তা করতেছেন। আমি যে প্রশ্নটা তুলছি সেই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। আমি বলেছি যে একটা মিটিং করতে কত টাকা লাগে, সেই টাকাটা আপনি কোথায় পেলেন? আমার একটা শোনা, কিন্তু আমার কোনো আপত্তি নাই, আপনি চাঁদা দিতে পারেন। যে পলিটিক্যাল পার্টিকে কেউ চাঁদা দিবে না, দিবে। যাকে আপনি চাঁদা দেবেন তার নামটা আপনাকে প্রকাশ করতে হবে, তার নামটা আপনাকে প্রকাশ করতে হবে, সে কত টাকা দিয়েছে, এবং যে দিয়েছে টাকাটা সেটাও আমি চেক করে দেখতে চাই যে তার যে ইনকাম ট্যাক্সের যে ফাইল আছে সেই ফাইলে এটা ঢোকানো হয়েছে কিনা, এটাও আমি দেখতে চাই। তো এটাও যদি আপনি করে দেন, ট্রান্সপারেন্ট হয়ে যাক। আপনি কি পারবেন ব্রিটিশ লেবার পার্টিকে একটা চাঁদা দিতে? পারবেন না, দিলেও তারা দিবে না। সেই বাস্তবতা এখন সেখানে এটা তো হইতে হবে। আপনি তো নতুন কিছু করতে চান, আপনি বললে বলে কি, আপনি তো বিএনপির হিসাব চান নাই, আপনি তো আওয়ামী লীগের হিসাব চান নাই, তাহলে কেন আলাদা? তাহলে আওয়ামী লীগ আর বিএনপি হন আপনি। নিশ্চয়ই নিশ্চয়ই, তো ওদিকে যাচ্ছেন। মানে আর্থিক স্বচ্ছতা একটা বড় জায়গা, বিরাট জায়গা। কারণ যে আদাটা আনছে সে 10 টাকা আনছে, ওইখানে দিয়েছে 2 টাকা, 8 টাকা পকেটে ঢুকাইছে। এটাই তো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা এরকম আলোচনা আরও অনেক চালিয়ে যাব, অনেক বলতে হবে আমাদের। ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদের সাথেও কথা হবে, অন্যদের সাথে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব এম এ আজিজ এবং জনাব মাসুদ কামাল। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। অনুষ্ঠানটির পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরে আসবো একই অনুষ্ঠানে আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।